আসসালামু আলাইকুম, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আপনাদের বহুল প্রত্যাশিত একটা প্রশ্ন, সেটা কি, সাকিব ভাই আপনি যদি একটা ভিডিও নিয়ে আলোচনা করতেন যেখানে আমার 33% একটা জায়গা আছে, আমার এইটুক জায়গার ভিতরে আমি কি মাছ চাষ করলে আমি লাভবান হতে পারবো, কি গণতে মাছ চাষ করবো, এবং কি ওই মাছটা কতদিন চাষ করতে হবে, কি খাবার দিয়ে চাষ করতে হবে, এবং কি আমি যেহেতু ছোট পরিসরে করতেছি সেক্ষেত্রে আমার যাতে 2 পয়সা লাভবান হতে পারে সেই ব্যবস্থাপনা, কোন মাছ চাষ করলে আমি লাভবান হতে পারবো সেই সম্পর্কে যদি আমাকে একটু জানাইতেন। এই প্রশ্নগুলো রেগুলার আসতে থাকে, আমাদের এক্সিকিউটিভ যারা আছেন, আমাদের সেলস অফিসার যারা আছেন, তাদের থেকে রেগুলার কিন্তু এই জিনিসগুলো শুনতে হয় যে 33% জায়গাতে কোন মাছ চাষ করা যাবে সেই সম্পর্কে সকলে ভিডিও চায়। তো আজকে ইনশাল্লাহ সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। অর্থাৎ আপনার একটা পুকুর আছে 33%, সেই জায়গাতে আপনি কি কি মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন, অথবা কোন ধরনের মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং কি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দিতে পারে। তো দেখেন, আপনার ধরেন একটা 33% একটা পুকুর আছে, হ্যাঁ। আচ্ছা, 33% পুকুরের ভিতরে আমরা যদি চিন্তা করি, প্রথম দুইটা আমরা ধরেন একটা পুকুর চিন্তা করি না, এখানে আপনাকে হিসাব করতে হবে যে এই জায়গাতে আপনি মাছ ছাড়তে যাচ্ছেন, তার আগে এই শুধুমাত্র পুকুর থাকলে হবে না, এই জায়গায় এই পুকুরে মাছ চাষের জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার হয় সেই বৈশিষ্ট্যগুলো এই পুকুর ফিল আপ করে কিনা সেটা আগে জানতে হবে। শুধুমাত্র পুকুর আছে, পানি রাখা যায়, সেই জায়গায় মাছ চাষ হয় না। কারণ কি, দিন শেষে আপনার এই জায়গাতে আপনার মাছের খাওয়ান দিতে হবে, একটা আবদ্ধ জায়গার ভিতরে মাছ চাষ হচ্ছে। আগে কিন্তু নদী নালা খাল বিলে হইতো, সেটাকে আপনি ধরে নিয়ে এসে কি করছেন, একটা নির্দিষ্ট জায়গার ভিতর নির্দিষ্ট এরিয়ার ভিতরে আপনাকে এটাতে চাষ করতে হবে। এবং তাহলে কি করতে হবে, এই জায়গায় আপনার দুইটা জিনিস খেয়াল করতে হবে। এক নম্বর হলো কি, আগে পুকুরের বৈশিষ্ট্যগুলা মাছ চাষের জন্য যায় কিনা, অর্থাৎ যেই যেই মাছ চাষ করতে যাচ্ছেন সেই মাছের সাথে এই পুকুরের বৈশিষ্ট্যগুলো যাচ্ছে কিনা সেটা আগে জানতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই আমি সবই জানি, কিন্তু তারপর আমি আপনাকে বলবো যে আপনি একটু দেখেন যে আপনার পুকুরের বৈশিষ্ট্যগুলো কি কি ফিল আপ করা দরকার। এক নাম্বার, পারে, এই পুকুর পারে কোনো প্রকার বড় 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 গাছপালা আছে কিনা। যদি বড় বড় গাছপালা থাকে সেক্ষেত্রে আপনাকে গাছপালাগুলো কেটে দিতে হবে। অথবা যদি আমরা বলি যে একটা করতে আর একটা ক্ষতি করা উচিত না, বর্তমান সময়ে অনেক বেশি গরম পড়তেছে, আপনি যদি গাছ নিধন করে ফেলেন সেক্ষেত্রে দেখা যায় গরমের মাত্রাটা কিন্তু আরো বেড়ে যাবে দিনে দিনে। তারপরে কি করতে পারেন, আপনি গাছের ডালপালাগুলো কেটে দিতে পারেন। আশা করি আপনি বুঝতে পারছেন। কমপক্ষে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা সূর্য আলো বসায় এরকম পুকুরের পাড়ের ব্যবস্থাপনা থাকতে হবে। 2 নাম্বার কি করতে হবে, আপনি যে পুকুরটা করছেন সেই পুকুরে কমপক্ষে কমপক্ষে এই জায়গায় 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি কাদা থাকতে হবে। 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি কাদা থাকতে হবে, এটা কাদার গভীরতা। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো 10 বছর যাবত পুকুরে সংস্কার করি না, সেক্ষেত্রে চাষ করা যাবে কিনা। হ্যাঁ, চাষ করা যাবে। চাষ করতে গেলে আপনি কিন্তু কাদা অপসারণ করতে হবে, যেহেতু অনেক পুরাতন পুকুর, এই পুকুরগুলোতেও কিন্তু মাছ চাষ কিন্তু খুব ভালো হয়। তবে খেয়াল করতে হবে, যদি কাদার গভীরতা 2 ফিট 3 ফিট 4 ফিট হয়ে যায় সেই কাদাগুলো অপসারণ করে নিতে হবে। এখন আসেন যে এই কাদা বুঝলাম, পুকুরে পার বুঝলাম, এরপরে কাজ কি? এরপরে কাজ হলো, এই পুকুরে অনেকের আছে যাদের পুকুরে পানি টিকে না। এখন আপনি কি করবেন, পানি যদি না টিকে সেক্ষেত্রে আপনি পুকুর তলা দেশে আপনি কি করতে পারেন, ছাই আছে না, ছাই দিতে পারেন। আপনি সেটা যে কোনো ছাই, যে কয়লার ছাই হতে পারে, সেটা বিভিন্ন ধরনের ছাই পাওয়া যায়, সেই ছাই আপনি কি করতে পারেন পুকুরের তলদেশে ছিটাইতে পারেন। পাশাপাশি আপনি কি দিতে পারেন, গোবর দিতে পারেন। এই ক্ষেত্রে কি হবে, আপনার পুকুরের তলদেশে আস্তে আস্তে পানি টিকার বা পানি থাকার একটা চান্স কিন্তু তৈরি হতে থাকবে। একদিনে হবে না, এটা ধীরে ধীরে হতে থাকবে। আচ্ছা, এরপর আসেন যে এই পুকুরের তলদেশ বুঝলাম, পুকুরের পার বুঝলাম, এখন এই পুকুরের গভীরতা। এখন দেখেন, পার থেকে পুকুরের যে গভীরতা আছে সেটা আগে হিসাব করতে। পুকুরের যে গভীরতা সেটা হলো আপনার পুকুরের ডেপথ। এখন এরপরে আসে যে আপনি পুকুরে পানি রাখবেন, এটা হলো পানির গভীরতা। এখন দেখেন, পুকুরের গভীরতা আপনি 10 ফিট 15 ফিট যা ইচ্ছা থাকুক, সমস্যা নাই, কিন্তু আপনি পানির গভীরতা কমপক্ষে যাতে 5 ফিট রাখতে পারেন সেরকম পুকুর হওয়াটা সবচেয়ে ভালো। যেহেতু গরম অতিরিক্ত পড়তেছে, সেক্ষেত্রে কম গভীরতা পুকুর হলে, 2.5 ফিট 3 ফিটের গভীরতা পুকুর হলে সেই পুকুরগুলোতে মাছ চাষ আপনার জন্য লাভজনক হবে না। এখন আপনি বলতে পারেন না, আমার পুকুরের গভীরতা এটা আর এটার ভিতরে পানির গভীরতার পার্থক্য কি? পার্থক্য জিনিস হলো, আপনি দেখেন একদম পার ঘেঁষে কিন্তু পানি রাখতে পারবেন না, তাহলে কি পুকুর পার ভেঙে যাবে, তাই না? তো এই জন্য কি করতে হবে, পার থেকে কমপক্ষে 6 ইঞ্চি 10 ইঞ্চি বা 1 ফিট 1.5 ফিট 2 ফিট নিচ পর্যন্ত পানি রাখতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনি বলবেন যে ভাই এখন তো বর্ষাকাল চলে আসতেছে, যদি আমি 5 ফিট পানি রাখলাম, কোনো কারণে পানির গভীরতা, আমার পুকুর তো গভীরতা 15 ফিট, পানি জল আস্তে আস্তে 15 ফিট পর্যন্ত হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি মাছ চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন, এটা নির্দিষ্ট কিছু কয়েক মাস পর্যন্ত থাকে, হয়তো 15 ফিট, তারপর আস্তে আস্তে কিন্তু পানি কমতে থাকে। তো এটার ভয়ের কোনো কারণ নাই। এরপর আসেন যে পাড়ের ঢালুতা। যদি পার সোজা খাড়া পার হয়, একদম খাড়া পার হয়, সেক্ষেত্রে সরাসরি খাড়া পার হলে সেক্ষেত্রে কিন্তু পুকুরে পার ভাঙতে পারে।
এই জায়গায় হিসাব করে আপনাকে কিন্তু কিছু মাছ সিলেক্ট করতে হবে। যেমন এই জায়গায় আপনি কি করতে পারবেন না, যদি খাড়া পার হয় এই জায়গায় আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন না, এই জায়গায় আপনি কি করতে পারবেন না, এই জায়গায় কার্পু মাছ চাষ করতে পারবেন না। কারণ কি, এই কার্পু মাছ তেলাপিয়া মাছ এরা কি করবে, পুকুরের পাড়টাকে ঘেঁষতে থাকে এবং কি তারা পুকুরের পাড় আস্তে আস্তে ক্ষয় করতে থাকবে, ক্ষয় করতে হতে দেখবে পুকুর পার ভেঙে হচ্ছে। তো এই জন্য বলবো তেলাপিয়া এবং কি এই জায়গায় কার্পু মাছ আপনার পুকুরে ছাড়া যাবে না যদি খাড়া পার হয়। আর যদি পুকুর পার যদি সঠিক থাকে, পুকুর পার কি হতে হবে, পুকুরে অবশ্যই বক্রচক থাকতে হবে, এরকম থাকে, এরকম পুকুর হইলে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। অর্থাৎ পুকুরের পার যত স্লোপ বেশি হবে সেক্ষেত্রে আপনার এই জায়গায় মাছ চাষ তত সুন্দর হবে। আশা করি বুঝতে পারছেন, পুকুরের স্লোপ যত ভালো হবে এখন এই ক্ষেত্রে সব ধরনের মাছ চাষ আপনি করতে পারবেন। এরপর আসেন যে অনেকের একটা প্রশ্ন হয়, ভাই আমার পুকুর 33% ঠিক আছে, কিন্তু এটা পানির জল আকার হিসাব করবো নাকি পুকুরের টোটাল পুকুরের আকারটা হিসাব করবো। অর্থাৎ আপনি ধরেন একটা জমি আপনি সিলেক্ট করলেন, এই জমি সিলেক্ট করলে সম্পূর্ণ জমিতে কিন্তু আপনি কি করতে পারবেন না, পুকুর তৈরি করতে পারবেন না। তাহলে পুকুর তৈরি হবে কি, এর মাঝখানে পুকুর তৈরি হবে পার বাদ দিয়ে। অর্থাৎ আপনার জলাশয়ের আয়তনটা হতে হবে কি, পুকুরে পার বাদ দিয়ে মাঝখানে যে আয়তনটা আছে সেই জলাকারটাকে আমরা পুকুর হিসেবে কাউন্ট করি। অর্থাৎ এই ভিতরের জায়গাটা 33% যদি হয় সেই ক্ষেত্রে আপনার এই পুকুরটা হলো 33%। যদি আপনি হিসাব করেন যে না আমি পার সহ 33% হিসাব করতে, তাহলে কিন্তু আপনার মাছের ঘনত্ব কম দিতে হবে। আশা করি এই জিনিসটা আপনার বুঝতে পারছেন। এখন কথা হলো যে এই যে পুকুরটা আমি সিলেক্ট করলাম, এই পুকুরে আমি মাছ চাষ করবো, কিন্তু আমার পুকুরে পানি থাকে, সব ঠিকঠাক থাকে, কিন্তু পুকুরে পানি কালো হয়ে যায়, পুকুরে পানি সবুজ হয় না। সেক্ষেত্রে আমার করণীয় কি, যদি আপনার পুরাতন পুকুর হয় তাহলে অটোমেটিকলি পুকুরে পানি সবুজ হবে। যদি একদম নতুন পুকুর হয় সেক্ষেত্রে পুকুরে পানি সবুজ হইতে একটু সময় লাগতে পারে। এর পাশাপাশি কিছু কারণ থাকে, যেমন দেখা যায় অনেক সময় জৈব পদার্থের পরিমাণ যদি অতিরিক্ত হয়ে যায় বা জৈব পদার্থের পরিমাণ যদি না থাকে সেক্ষেত্রে পুকুরে পানি কালচে কালচে হইতে পারে। আবার অনেক সময় দেখা যায় কি, আমরা যেই পরিমাণ মাছ ছাড়ি সেই মাছের ঘনত্ব অনেক বেশি হইতে পারে, যেহেতু মাছ কি করে প্রাকৃতিক খাবারগুলো খেয়ে নেয়, সেক্ষেত্রে পুকুরে পানি কালার সবুজ নাও হইতে পারে। আবার অনেক ক্ষেত্রে আমরা কি করে থাকি, যেই মাছগুলো একেবারে স্পেসিফিকলি খালি প্লাঙ্কটন খায় সেই জাতীয় মাছ ছাড়ি, যেমন ধরেন আপনি ব্রিগেড বলতে পারেন, সিলভার কার্প বলতে পারেন, এখানে গ্রাস কার্প বলতে পারেন, তেলাপিয়া বলতে পারেন। এই মাছগুলো কিন্তু পুকুরে মানে সবুজ হইতে দেয় না, এরা কি করে দ্রুত সময় কিন্তু পুকুরের মানে যে খাবারটা তৈরি হয়ে আছে এই খাবারটা কিন্তু খেয়ে ফেলে। এই জন্য বলবো যে আপনার পুকুরে পানি কেন সবুজ হচ্ছে না সেটা কারণ আগে জেনে বুঝে তারপর আপনার সমাধান করতে হবে। এরপরে যদি সমাধান না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই পুকুরে নিয়মিত চুন লবণ ব্যবহার করে আমাদের কোম্পানির যে প্রোবায়োটিকটা আছে সেই প্রোবায়োটিকটা ব্যবহার করে দেখবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার পুকুরে পানি সবুজ হবে। এখন আসেন যে এই যে পুকুরটা আপনি সিলেক্ট করলেন, এই পুকুরে আপনি কোন ধরনের মাছ চাষ করবেন বা কি মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন, ঘনত্ব কি হবে। যদি আপনার পুকুর পার বাদ দিয়ে, আমরা কি বলছি, পুকুরের এই পার বাদ দিয়ে, এই পারটা বাদ দিয়ে আমাদের মাঝখানে পুকুর আছে 33%, এই পুকুর যদি হয় আমাদের, তাহলে একটা মোটামুটি ভাবে এই জায়গাতে আপনি বাণিজ্যিক আকারেও মাছ চাষ শুরু করতে পারেন। অর্থাৎ এই জায়গায় যে আপনার যে মানে ছোট পরিসরে চিন্তা করতে পারবেন না, এখানে আপনি চাইলে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে পারবেন। এখন আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে কি মাছ চাষ শুরু করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার বাণিজ্যিক চাষ হলে তেলাপিয়া শুরু করতে পারেন, সেটা আমাদের কোম্পানির এসে তেলাপিয়া দিয়েও শুরু করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে আপনার ঘনত্ব কি হবে, এই ক্ষেত্রে আপনার ঘনত্ব হবে শতাংশে আপনার 250 পিস করে আমরা মাছ দিতে পারি, তেলাপিয়া দিতে পারবেন 33% জায়গাতে 8000 পিস, ঘনত্ব বোঝা গেল। এখন আপনি বলেন না ভাই তেলাপিয়া চাষ করবো, সেক্ষেত্রে 8000 পিস তেলাপিয়া দিব, তেলাপিয়া তো অনেক খায়, আমি জানি যে 2-2.5 লাখ টাকার খরচ হয়ে যাবে 8000 তেলাপিয়া চাষ করতে গেলে, আমি ভাই এইটা তো করতে পারবো না, আমার পক্ষে এত টাকা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি অন্য মাছ চাষ করতে পারেন। কিন্তু আবার অনেক খামার বাইরে আছেন যারা চিন্তা করেন বাণিজ্যিকভাবে তেলাপিয়া চাষ করবেন, 2-2.5 লাখ টাকা খরচ করে মোটামুটি দেখা যায় 3 পিসে যদি কেজি নিয়ে আসতে পারে, অন এন এভারেজ দেখা যায় মোটামুটি 3000 কেজির আশেপাশে মাছ উৎপাদন করা যাচ্ছে। তো 3000 কেজি মাছের দাম মোটামুটি অন এন এভারেজ যদি হিসাব করেন, একেবারে কম করে হলেও একেবারে দেখা যাচ্ছে 4 লাখ টাকার আশেপাশে হয়। আর 1 লাখ টাকা থেকে 3 লাখ টাকা ইনভেস্ট করে দেখা যায় 4 লাখ টাকার মাছ বিক্রি করলে 4 মাসে মাছ বিক্রি করা যায়, প্রতি বছরে 3 বার চাষ যদি করা যায়, তার মানে 33% জায়গা থেকে বছরে 3 লাখ টাকা ইনকাম করা সম্ভব হচ্ছে। কিন্তু এই কাজটা কিন্তু সবাই পারে না, কারণ কি, দিন শেষে ভালো মানের পোনা নেয় না, তারপর দেখা যাচ্ছে ভালো মানের খাবার দিতে পারতেছেন না, প্রান্তিক খামারে হওয়ার কারণে দেখা যাচ্ছে আশেপাশে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে সেই খাবারগুলো দিচ্ছেন, তারপর দেখা যাচ্ছে কি 2-2.5 মাস পরে মাছের পেটে ডিম এসে যাচ্ছে, অর্থাৎ ভালো মানের মনোসেক্স তেলাপিয়া নেওয়া হলে নানান কিছু হইতে পারে। তো এই জন্য বলবো যে সঠিক জায়গা থেকে সঠিক মানের পোনা, সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং সঠিক খাবার দিয়ে তার পাশাপাশি পুকুর ব্যবস্থাপনা যদি মাছ চাষ করতে পারেন, তাহলে আপনি 8000 পিস তেলাপিয়া চাষ করতে পারবেন। এখন আপনি বলবেন যে না ভাই আমি প্রান্তিক খামারে আমার এত খরচ করে ইনভেস্ট করা সম্ভব নয়, আমি এখন কি করতে যাচ্ছি, আমি ভাই এই জায়গায় পাঙ্গাস চাষ করতে যাচ্ছি। পাঙ্গাস কিন্তু তেলাপিয়ার চাইতে বেশি খরচ করে ফেলে, অর্থাৎ পাঙ্গাস চাষ করে বেশিরভাগ খামারি এখন বর্তমান সময়ে লোকসান করতেছেন। তবে আমি বলবো আপনি পাঙ্গাস চাষ না করার জন্য 33% জায়গা যেহেতু ছোট খামারিদের জন্য এখন আর পাঙ্গাস নয়, পাঙ্গাস একদম বড় খামারি না হলে পাঙ্গাস চাষ করাটা আপনার জন্য উচিত নয়, কারণ পাঙ্গাস খরচ কমাইতে হবে, খরচ কমাইতে না পারলে সেক্ষেত্রে কিন্তু হবে না। এখন অনেকে কি করেন, এই পাঙ্গাস মাছই চাষ করবেন, সেক্ষেত্রে কি করেন, মুরগি লিটার খাওয়ায় চাষ করতে চান। মুরগি লিটার খাওয়ায় মাছ চাষ করলে সেক্ষেত্রে কয়েকটা সমস্যা হয়। এক নম্বর হলো, আমরা জানি পাঙ্গাস মাছ সহজে মরে না, ঠিক আছে, কিন্তু গ্রোথ ঠিক মতন আসবে না।
মাছের কালার ঠিক মতন আসবে না। মাছের কালার যদি আসে সেক্ষেত্রে মাছ খাইতে দুর্গন্ধ হবে। মাছ যদি একাধারে যদি খাইতে থাকে সেক্ষেত্রে দেখা যায় আমাদের ক্যান্সারের হওয়ার একটা প্রবণতা থাকে। কারণ কি ওই যে মুরগি লিটার এর ভিতরে প্রচুর পরিমাণে দেখা যায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছে, নানান কিছু থাকে, যার কারণে ওই জায়গা থেকে লেড প্লাম্বার বিভিন্ন কিছু থাকে। ওই জিনিসটা যদি আমরা আমাদের মাছরা খাওয়াই সেক্ষেত্রে নানান ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আমরা পড়তে পারি। এর পাশাপাশি পুকুরের অবস্থা এই তলদেশে দেখা যাবে কাদার গভীরতা বাড়তে থাকবে, কালো কাদা হইতে থাকবে, নানান ধরনের সমস্যা হতে পারে। এই জন্য বলবো ছোট খামারিরা কোনোভাবে পাঙ্গাস চাষ করবেন না। তারপর যদি আপনার যদি মনে হয় যে পাঙ্গাস চাষ করবেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই 33% জায়গাতে আপনি যদি চিন্তা করেন যে না আমি পাঙ্গাস চাষ করবোই করবো, হ্যাঁ আমরা তো বলতেছি পাঙ্গাস চাষ আপনি করবেন না, তবে আপনার যদি মনে হয় না আমি পাঙ্গাস চাষ করবোই করবো সেক্ষেত্রে আপনি 2500 পিস পাঙ্গাস চাষ করতে পারবেন, 2500 পিস চাষ করতে পারবেন ইনশাল্লাহ, এতে করে সমস্যা হবে না। যদি আপনার এরকম ইনভেস্টমেন্ট করার ক্যাপাবিলিটি থাকে। এখানে 1 কেজি থেকে 1.5 কেজি করে পাঙ্গাস যদি উৎপাদন করতে চান মোটামুটি 3 লাখ টাকা আপনার খরচ হবে। এখন আপনি হিসাব করবেন কয় টাকার আপনি মাছ বিক্রি করতে পারবেন। এরপরে আসেন যে যদি আপনি চিন্তা করেন যে না আমি এই জায়গায় পাঙ্গাসও করবো না, তেলাপিয়াও করবো না, আমি একদম প্রান্তিক খামারি, আমার একদম কম খরচে মাছ চাষ করতে চাই, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই জায়গায় আপনি বাটা, সিলভার কার্প, ব্রিগেড এর পাশাপাশি, হ্যাঁ আমরা জানি বাটা মোটামুটি ছোট মাছ দ্রুত সময় বিক্রি করা যায়, 4-5 মাসে বিক্রি করা যাচ্ছে, সিলভার কার্প 3 থেকে 4 মাসে বিক্রি করা যায়। এর পাশাপাশি আমরা কি করতে পারি, এর পাশাপাশি কিছু কার্প জাতীয় মাছ, দেখেন আমরা উপর স্তরের জন্য আমরা কি দিচ্ছি, সিলভার কার্প দিচ্ছি, তাহলে আমরা মধ্যম স্তরের জন্য, মধ্যম স্তর যদি হিসাব করি মধ্যম স্তরের জন্য আমরা কিছু রুই মাছ দিব, আর তার পাশাপাশি আমরা কি দিব, নিচের স্তরের জন্য আমরা বাটা মাছও দিচ্ছি, আর পাশাপাশি আমরা কিছু মিরকা মাছ দিব। এখন আপনারা বলবেন যে ভাই প্রতি শতাংশ আমি কি পরিমাণ মাছ ছাড়বো, প্রতি শতাংশ আপনারা 30 পিস করে মাছ হিসাব করে ছাড়বেন। তবে এখানে যদি বাটা মাছ যদি ছোট প্রজাতির হয় সেক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারবেন, এখানে নির্দিষ্ট করে করে আপনি মাছ ছাড়তে পারবেন। তো এবারে যদি আমরা হিসাব করি এই জায়গায় 33% জায়গাতে আপনি 1200 পিস মাছ ছাড়বেন, সব মিলে 1200 পিস মাছ ছাড়বেন। এর ভিতরে কি হবে, কার্প জাতীয় মাছের ভিতরে রুই মাছ আপনি ছাড়বেন মোটামুটি প্রতি শতাংশ জায়গাতে 8 পিস করে, সিলভার কার্প ছাড়বেন 8 থেকে 10 পিস, তাহলে কত হলো 18 পিস হলো। এর পাশাপাশি আপনি কি করবেন, নিচের তলদেশের জন্য আপনি মিরকা মাছ যেটা আছে, মৃগেল মাছ যেটা আছে সেটা আপনি ধরেন 8 পিস ছাড়লেন, তাহলে কত হলো 26 পিস। আর পাশাপাশি আপনি কি আছে বাটা মাছ যেটা আছে সেই বাটা মাছ আপনি দিবেন কত, মোটামুটি ভাবে 12-14 পিস করে দিয়ে দিবেন। অন এন অ্যাভারেজ আপনি 33% জায়গাতে 1200 পিস যদি মাছ দিয়ে দেন, ঘনত্ব যদি দিয়ে দেন, আশা করি আপনার সুন্দর একটা মাছ চাষ হয়ে যাবে। এখন আপনি বলবেন যে ভাই আমি এই ধরনের কোনো মাছ চাষ করতে চাচ্ছি না, আমি ক্যাটফিশ জাতের মাছ চাষ করতে চাই, সেক্ষেত্রে সম্ভব কিনা, হ্যাঁ ক্যাটফিশ জাতের মাছ চাষ করতে পারেন। ক্যাটফিশ জাতের মাছের ভিতরে আমরা কি বলি, পাবদা, গুলশা, ট্যাংরা এই জাতীয় যে মাছগুলো আছে সেটাকে আমরা বলে থাকি ক্যাটফিশ জাতের মাছ, তাই না? তো ক্যাটফিশ জাতের মাছ আপনি যদি চাষ করতে চান সেক্ষেত্রে আপনি হিসাব করবেন, যদি পাবদা হয় সেক্ষেত্রে 33% জায়গা যেহেতু তার মানে ছোট জায়গা, এই জায়গাতে আপনি পাবদা মাছ চাষ করা উচিত হবে না আপনার জন্য, যেহেতু আপনার ছোট খামারি। তবে আপনি চাইলে পাবদা মাছ ছাড়তে পারেন। তো পাবদা মাছ ছাড়লে আপনি কি করবেন, এখানে 20,000 উপরে কোনোভাবে মাছ দিবেন না। এখন আপনি বলবেন যে ভাই পাবদা মাছ চাষ করলে কি এরোটা লাগে, ভাই জান আমি ছোট পুকুরে মাছ চাষ পাবদা মাছ চাষ করতে না করি, কারণ কি এই পাবদা মাছ এমন একটা জিনিস, এই যন্ত্রণা যখন দেওয়া শুরু করবে সেক্ষেত্রে আপনার কিন্তু নিতে পারবেন না, যেহেতু আপনি ছোট খামারে। আপনার যদি অনেক পুকুর থাকবে সেক্ষেত্রে আমি সাজেস্ট করতাম, কিন্তু আপনি ছোট পুকুর যেতেও সেক্ষেত্রে পাবদা মাছ চাষ করবেন না। 2 নম্বর কথা হলো যে আপনি এই জায়গায় শিং মাছ চাষ করতে পারবেন কিনা, হ্যাঁ শিং মাছ চাষ করতে পারবেন। আপনি প্রতি শতাংশে 1500 পিস করে দিয়েও শিং মাছ চাষ করতে পারবেন, অর্থাৎ আপনি 33% 50,000 পিস শিং মাছ চাষ করতে পারবেন। এখন আপনি বলেন যে না ভাই এত শিং মাছ চাষ করতে যাচ্ছি না, শতাংশ আমি 1000 করে চাষ করতে চাই, সেক্ষেত্রে সম্ভব হবে, মাছ চাষে লাভবান হতে পারবেন। এখন আপনি হলো ক্যাটফিশ জাতের মাছের ভিতরে আপনি কি করবেন, মাগুর মাছ চাষ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, মাগুর মাছ যদি চাষ করেন সেক্ষেত্রে 15 থেকে 20,000 পিস মাছ আপনি এই জায়গায় চাষে দিবেন। এখন আপনার মনে হলো যে না আমি মাগুর মাছ চাষ করতে চাই না, আমি কি চাষ করতে চাই, আমি চাই এলো ট্যাংরা বা গুলশা মাছ চাষ করতে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি বলবো আপনি নতুন খামারে যেহেতু বা আপনি যেহেতু কম জানেন বা আপনি যেহেতু মাত্র এখনো ট্রেনিং পিরিয়ড চলতেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, গুলশা মাছ না করে ট্যাংরা মাছ চাষ করে দেবেন। ট্যাংরা মাছ আপনি 40,000 পিস ট্যাংরা চাষ করতে পারবেন, খুব সুন্দর করে রেজাল্ট আসবে। এখন এই ক্যাটফিশ জাতের মাছগুলো আমরা জানি 7-8 মাস লম্বা সময় ধরে মাছ চাষ করতে হয়, এই জন্য বলবো যে সবার জন্য কিন্তু ক্যাটফিশ জাতের মাছও নয়। তবে আপনি হিসাব করে যদি ছাড়তে পারেন, সঠিকভাবে ঘনত্বে মাছ চাষ করতে পারেন এবং খাবার যদি সঠিকভাবে দিতে পারেন, ইনশাআল্লাহ আপনি লাভবান হতে পারবেন। এখন মনে হলো আপনার কাছে না ভাই আমি এগুলো কোনো কিছুই চাষ করতে চাই না, আমি ভিয়েতনাম কই চাষ করতে চাই, সেক্ষেত্রে যদি ভিয়েতনাম কই চাষ করেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ভিয়েতনাম কই চাষ করলে আপনি প্রতি শতাংশতে 1000 পিস করে মাছ দিয়ে চাষ করা যায়, তো আপনি এই জায়গায় 35,000 পিস মাছ দিয়ে আপনি ইজিলি চাষ করতে পারবেন। এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে কত ঘনত্ব দেওয়া যাবে। এরপর আসেন যে এই মাছগুলো যে চাষ করবো সেই মাছের চাষের খাবার কি হবে, যদি তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে সম্পূর্ণ রেডি ফিড দিয়ে খাবার খাওয়াতে মাছ চাষ করতেটাই সবচেয়ে লাভজনক। পাশাপাশি আপনার চাইলে আমাদের চ্যানেলে কিন্তু হাতে বানানো খাবারের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে আপনার মাছ চাষ করতে পারেন। এখন আপনার কোনো পাঙ্গাস চাষ করবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই হাতে বানানো খাবার দিয়ে পাঙ্গাস চাষ করার চেষ্টা করবেন, না হলে এই ছোট পুকুরে পাঙ্গাস চাষ করে আপনার লাভবান হতে পারবেন না। এরপর আসেন যে বাটা, সিলভার কার্প বা ব্রিগেড বা আপনি রুই জাতের মাছ বা মৃগেল মাছ এই জাতের মাছ চাষ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ঘনত্ব দিচ্ছেন কত, 1200 পিস মাছ দিচ্ছেন, সবকিছু মাছ মিলে
এখন এই জায়গাতে আপনার এয়ার অর্ডার দরকার হবে কিনা, না এয়ার অর্ডার কোনো দরকার হবে না। এই জায়গায় আপনি যে খাবারটা দেবেন সেই খাবারটা কি খাবার হবে, কিনা খাবার হবে, বাসমান খাবার হবে, নাকি আপনি হাতে বানানো খাবার দেবেন। আপনি চাইলে যে কোনোটা দিয়ে মাছ চাষ করতে পারেন, তবে এই মাছগুলো যেহেতু দীর্ঘমেয়াদী মাছ চাষ, সেক্ষেত্রে আপনাকে হিসাব করে হাতে বানানো খাবার এবং কি কিনা খাবারের ভিতরে যেটা ডুবন্ত খাবার হয় সেই খাবার দিয়ে মাছ চাষ করাটা ভালো। তবে যদি আপনার সম্ভব হয় বাসমান খাবার দেওয়া, সেক্ষেত্রে আপনার খাদ্য খরচও কমে, অন্যদিকে কি হয় আপনার মাছের গ্রোথ ভালো আসে। তবে আমাদের বেশিরভাগ খামারিদের চিন্তা ভাবনা থাকে কি একটু কম খরচ করবো, কম খরচ করতে যায় তারা কি করে থাকেন যে হাতে বানানো খাবারটা একদম কম দামে খাবার বা কম প্রোটিনের খাবার তৈরি করে ফেলেন, সেই কাজটা করা যাবে না। এখন আসেন যে ক্যাটফিশ জাতের মাছ যদি চাষ করেন, সেক্ষেত্রে অবশ্যই কিনা খাবার অভাবে ভরসাশীল হতে হবে। হাতে বানানো খাবার দিয়ে ক্যাটফিশ জাতের মাছ চাষ করতে গেলে অক্সিজেন অভাব হবে, পুকুরের দেখা যাবে নানাবিধ সমস্যা তৈরি হবে, বিভিন্ন ধরনের অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু করে নানান ধরনের সমস্যা ফেস করতে পারেন। এরপর আসেন যে যদি ভিয়েতনাম কই চাষ করেন, সেক্ষেত্রে আপনার 35,000 পিস ভিয়েতনাম কই দিয়ে আপনি মাছ চাষ করতে পারতেছেন। এই ভিয়েতনাম কই যদি আপনি চাষ করেন, সেক্ষেত্রে আমি বলবো হাতে বানানো খাবার এবং কিনা খাবার দুটো দিয়ে চাষ করতে পারেন। তবে কিনা খাবার দিয়ে মাছ চাষ করাটা সবচেয়ে আপনার জন্য লাভজনক হবে, কারণ কি কই মাছটা আপনাকে মোটামুটি 80 থেকে 85 দিন থেকে বিক্রি করা শুরু করতে হবে এবং কি আপনাকে 120 দিনের ভিতরে মাছ চাষ করে বিক্রি শেষ করা উচিত, অর্থাৎ 4 মাসের ভিতরে মাছ চাষ করে শেষ করে দিতে হবে ভিয়েতনাম কই চাষ করতে গেলে। এখন লাস্ট প্রশ্ন, সেটা কি এই যে মাছগুলো চাষ করবে সেই মাছগুলো কতদিন পর্যন্ত পালতে হবে বা কতদিন পর্যন্ত এই মাছগুলো খাওয়াইতে হবে, কতদিন পর্যন্ত চাষ করলে আপনার লাভবান হয়ে বিক্রি করতে পারবেন। তেলাপিয়া যদি চাষ করেন, সেক্ষেত্রে 4 মাসে আপনি বিক্রি করতে পারবেন। 1 মাস নার্সারি করবেন আর 3 মাস চাষ করবেন। এই হলো তেলাপিয়া চাষ করলে আপনি ইজিলি বিক্রি করতে পারবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই তেলাপিয়া তো ভাই 6 মাসে বিক্রি করা যায় না। আপনি যদি ভালো মানের তেলাপিয়া নিতেন, যেমন ধরেন এসে তেলাপিয়া যদি নেন, এসে তেলাপিয়া নিয়ে আপনি চাষ শুরু করলে অবশ্যই সাকিব এগ্রো টেকের তেলাপিয়া নিয়ে চাষ শুরু করলে 1 মাস নার্সারি করবেন, কিভাবে নার্সারি করবেন, কিভাবে খাবার দেবেন সবকিছু বইতে দেওয়া আছে। এর পাশাপাশি পরবর্তী 3 মাস যে আপনি চাষ করবেন, সেই চাষকালীন সময় আপনি কিভাবে চাষ করবেন সেই সম্পর্কেও কিন্তু আমাদের বইতে দেওয়া থাকে। ওই জিনিসগুলো জেনে বুঝে যদি আপনি মাছ চাষ করেন, ইনশাআল্লাহ আপনার গ্রোথ অবশ্যই আসবে। এর পাশাপাশি আমাদের গাইডলাইন বইয়ের পাশাপাশি আপনি আমাদের যে কোনো সময় ফোন দিয়ে কিন্তু সমস্যার সমাধান নিতে পারবেন। এখন এরপর যদি পাঙ্গাস মাছের ক্ষেত্রে আসেন, পাঙ্গাস মাছ আপনাকে কমপক্ষে 8 মাস থেকে 1 বছর পর্যন্ত পালন করতে হবে। 8 মাস থেকে 1 বছর নিচে কিন্তু পাঙ্গাস মাছ কিন্তু সাইজে আসে না। পাটা সিলভার কার্প বা রুই মাছ চাষ করেন, সেক্ষেত্রে আপনি 4 থেকে 5 মাসেই মাছ বিক্রি করা শুরু করতে পারবেন। তবে অনেকে কি করে থাকেন যে বাটা মাছটা বারবার তুলে ফেলতে থাকেন বা সিলভার কার্প মাছটা বিক্রি করতে থাকেন, আর পাশাপাশি যে কার্প জাতীয় মাছগুলো থাকে তার ভিতরে আবার নতুন করে বাটা মাছ বা সিলভার কার্প আবার ছেড়ে দেন, ছেড়ে দিয়ে কিন্তু তারা 2-3 মাস পর কিন্তু অল্প অল্প করে কিন্তু মাছ বিক্রি করে থাকেন, সেটাও আপনি করতে পারবেন। এরপর আসেন ক্যাটফিশ জাতীয় মাছ। ক্যাটফিশ জাতীয় মাছ কমপক্ষে 7 মাস এবং কি এটা ভালো কালার নিয়ে আসা সবকিছু মিলে করতে গেলে 8 থেকে 9 মাস আপনাকে সময় দিতে হবে। কই মাছ চাষ করতে গেলে মোটামুটি ভাবে 80 থেকে 85 দিন থেকে বিক্রি করা শুরু করবেন, 4 মাসের ভিতরে মাছ বিক্রি করে শেষ করবেন। ইনশাআল্লাহ এইভাবে যদি নিয়ম মেনে যদি মাছ চাষ করেন, অবশ্যই লাভবান হতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনি 33 শতাংশ জায়গাতে আপনি কোন ধরনের মাছ চাষ করতে পারেন। এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আমি এই ধরনের মাছ চাষ না করে আমি যদি কি চাই এখানে আইর, চিতল, বোয়াল এই জাতীয় মাছ চাষ করতে চাই, সেক্ষেত্রে সম্ভব কিনা? সেক্ষেত্রেও সম্ভব, তবে আমি বলবো যে ছোট জায়গাতে এই ধরনের রাক্ষস মাছ চাষ করা উচিত না। এবং কি রাক্ষস মাছের খাবার কিন্তু আবার কি হয়, রাক্ষস মাছ যেহেতু মাছ ধরে ধরে শিকার করে খাইতে পছন্দ করে, ওইরকম শিকারই মাছই দিতে হবে। এখন আপনার বলতে পারেন যে ভাই আমি যদি ভিয়েতনাম শোল চাষ করতে চাই, সেক্ষেত্রে সম্ভব কিনা? হ্যাঁ, ভিয়েতনাম শোলও চাষ করতে পারবেন, তবে শতাংশে 200 পিসের উপরে ঘনত্ব দেওয়া যাবে না, দিয়ে আপনি মাছ চাষ করতে পারেন। ইনশাআল্লাহ আপনার লাভ হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।